নিজের জন্য আর বাবার জন্য দুজোড়া ধুতি পাঞ্জাবি আর মায়ের জন্য ভালো স্বর্ণ কাতান কিংবা বালুচুরি শাড়ি কিনে আনার ব্যবস্থা করতে বলল। নন্দিতা অবাক হয়ে জিজ্ঞেস করল, এই যে আপনি ক্যাবে করে ওনাদের গড়িয়াহাট পাঠালেন, ও তো মায়ের নিজে হাতে দেখে বাজার না করলে মন ভরবে না, তাই বাকি এগুলো আমি বাবা মাকে দিতে চাই। সাথে অর্ণবের জন্য একটা গিফটও কিনতে হবে। আমি জানি ও কি পেলে সব থেকে বেশি খুশি হবে। বাবা মাকে নিয়ে সকাল সকাল কোচবিহারের উদ্দেশ্যে রওনা দিল নীল। সাধারণত শিলিগুড়ির বাগডোগরা এয়ারপোর্টেই নামতে হয়, কিন্তু ধীরেন কোচবিহার এয়ারপোর্টে স্পেশাল ফ্লাইট ল্যান্ডের ব্যবস্থা করে দিল। এয়ারপোর্টে পৌঁছেই নীল দেখল ধীরেন তাদের জন্য গাড়ি পাঠিয়ে দিয়েছে। দধিমঙ্গলে পৌঁছতে পারেনি, অর্ণব এমনিতেই রেগে আছে। হলুদ কোটার আগে পৌঁছতেই হবে ওদের। তাই তড়িঘড়ি গাড়িতে উঠে ওরা সোজা চলে গেল বিয়ে বাড়ি। কোচবিহার রাজবাড়ির ঠিক পেছনেই ছিল নীলের দাদুর পৈতৃক বাড়ি, ব্রিটিশ আমলে তৈরি করা লাল রঙের বিশাল পুরনো বাড়ি। আজ এতদিন পর আবার এক ছাদের তলায় জড়ো হবে গোটা রায়চৌধুরী পরিবার। নীল মনে মনে প্রার্থনা করল, যেন সব ভালো হয় ঠাকুর। নীলের প্রপিতামহের বানানো ব্রিটিশ আমলের বড় লাল বনেদি বাড়ির সামনে পৌঁছে নীল দেখল মোটা লাল দেওয়ালে খোদাই করা রায়চৌধুরী বাড়ি। তারপরই নীলের নজর গেল দালানের বাইরে দাঁড়িয়ে থাকা লাক্সারি গাড়িগুলোর দিকে। শুধু কোচবিহারের নয়, দেশ বিদেশ থেকে সব থেকে নামি দামি লোকজন এই বিয়ে বাড়িতে হাজির হয়েছে। বাড়ির বাইরে বড় এলাহি দালানে দাঁড়িয়ে সকলকে ওয়েলকাম করছিল অর্ণব। হঠাৎ করে ওর নজর নীলের উপর পড়ল। নীল, হীরেন এবং জয়ন্তীকে দেখে অর্ণবের মুখে একটা চওড়া হাসি ফুটে উঠল। ছুটে গেল ওদের দিকে। দাদা, ফাইনালি তুই এলি, আমি তোর জন্যই অপেক্ষা করছিলাম। গলা জড়িয়ে ধরে নীলকে বলল অর্ণব। আমিও তোকে খুব মিস করেছি রে, অর্ণবের পিঠ চাপড়াতে চাপড়াতে বলল নীল। জেঠু, জেঠিমা, তোমরা এসেছো, আমি খুব খুশি হয়েছি গো। হীরেন আর জয়ন্তীকে প্রণাম করে কথাটা বলল অর্ণব। হীরেন এবং জয়ন্তী দুহাত তুলে আশীর্বাদ করলেন ওকে। আমরাও তো কত বছর পর দেখলাম তোমাকে, ধুতি পাঞ্জাবি পরে কিন্তু একদম নতুন বরের মতোই দেখাচ্ছে। হাসতে হাসতে অর্ণবকে বললেন জয়ন্তী। জেঠিমা, কি যে বলো তুমি। নিজের প্রশংসা শুনে প্রচন্ড লজ্জা পেয়ে গেল অর্ণব। অর্ণবের বিয়েটা হচ্ছে আজকালকার দিনের মতো করে, মডার্ন, ঠিক গতে ধরা বাঙালি বিয়ের মতো নয়। ছেলে পক্ষ এবং মেয়ে পক্ষের বিয়ের সমস্ত আচার আচরণ হচ্ছে একই বাড়িতে থেকে। আসলে অর্ণব এবং ওর হবু বউ এভাবেই ওদের স্পেশাল দিনটা সেলিব্রেট করতে চেয়েছিল। হীরেন, জয়ন্তী এবং নীলকে নিয়ে দালান থেকে বিশাল বড় বারান্দার দিকে এগিয়ে গেল অর্ণব। তারপর নিজের হবু বউকে ডাকল। রাগিনী, এখানে এসো, আমি তোমার সঙ্গে স্পেশাল কয়েকজনের আলাপ করাতে চাই। এ হলো আমার জাট্টুতো দাদা নীল, আর এনারা হলেন আমার জেঠু আর জেঠিমা। পরিচয় পর্ব শেষ হওয়ার পরেই সকলকে পায়ে হাত দিয়ে নমস্কার করল রাগিনী। হীরেন এবং জয়ন্তী প্রাণ ভরে আশীর্বাদ করলেন তাকে। নীলকেও প্রণাম করতে যাচ্ছিল রাগিনী, কিন্তু নীল ওকে আটকে দিল। ওর অকওয়ার্ড ফিল হচ্ছিল। কিন্তু প্রথম দেখাতেই নীলের ওকে খুব ভদ্র সভ্য বলে মনে হলো। তোমাদের জন্য বাবা অপেক্ষা করছে, তোমরা ভেতরে যাও, নীল এবং জেঠু জেঠিমার দিকে তাকিয়ে বলল অর্ণব। ঠিক আছে, তুই বাকি গেস্টদের ওয়েলকাম কর, আমরা বরং ভিতরে যাই। অর্ণবকে কথা বলেই ভিতরের দিকে চলে গেল নীল। সাদা রং করা কাঠের দরজার উপর কাঁচের বাহারি কাজ। সেই বিশাল দরজার সামনে এসে নীলের চোখ ছলছল করতে লাগলো। শেষবার এই দরজা দিয়ে বের হওয়ার দৃশ্যটা ওর চোখের সামনে ভেসে উঠল। এত বছর পর আবার নীল এই দরজা পেরিয়েই বাড়ির ভিতরে ঢুকতে চলেছে। এই অনুভূতিটা হয়তো নীল কাউকে বলে বোঝাতে পারবে না। এই বাড়িতে জন্মানো, বড় হওয়া, স্কুল, ছোটবেলার খেলার সাথী, সাগর দিঘির আড্ডা, রাসমেলার নাগরদোলা, কিছু দূর গেলেই পাহাড়, জঙ্গল, ঝর্ণা, নীলের জীবনের একটা খুবই ইম্পর্ট্যান্ট পার্ট কেটেছে এখানে। মানুষ যতই নতুন জায়গায় চলে যাক, হীরেন বুঝতে পারলেন নীলকে দেখে যে ওর মনটা খারাপ। ওর কাঁধে হাত রেখে হীরেন বললেন, নীল, ওই সময়টা পেরিয়ে গিয়েছে, এখন শুধু আমাদের ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে হবে। আমি জানি বাবা, মাথা নাড়িয়ে হীরেনকে আশ্বস্ত করল নীল। বাড়ির ভেতরে ঢুকে হীরেন আর নীল দেখল ধীরেন রায়চৌধুরী, মানে নীলের কাকা, অতিথি আপ্যায়নে ব্যস্ত। হলুদ কোটার ব্যবস্থা চলছে। ওদের দেখেই ধীরেন একগাল হাসি নিয়ে এগিয়ে এলো। নীল, এসো এসো, ভেতরে এসো।
বরের বর্দা বলে কথা, কত দায়িত্ব বলো তো। নীলের কাছে গিয়ে ওকে বুকে টেনে নিল ধীরেন। তারপরই ধীরেনের নজর হীরেন আর জয়ন্তীর উপর পড়ল। ওদের দেখে ধীরেনের মুখের হাসি আরো দ্বিগুণ বেড়ে গেল। দাদা বৌদি, অবশেষে তোমরা এ বাড়িতে ফিরলে। আজকে আমাদের পুরো পরিবার একসঙ্গে এখানে উপস্থিত আছে। উফ, আমার যে কি ভালো লাগছে। ধীরেন, আসার আগে মনে হচ্ছিল সবকিছু হয়তো বদলে গিয়েছে, কিন্তু এখানে এসে মনে হচ্ছে যে কিচ্ছু বদলায়নি। মাঝখান থেকে আমরা বুড়ো হয়ে গেলাম। আজ তোর ছেলের বিয়ে, কেমন লাগছে বল? ছোট ভাইয়ের সাথে কোলাকুলি করতে করতে কথাগুলো বললেন হীরেন বাবু। ধীরেন লক্ষ্য করল দাদার চোখ ছলছল করছে। দাদা, প্লিজ তুমি আর বাবার উপর রাগ করে থেকো না। আমিও সমানভাবে দোষী, আর আমরা দুজনেই নিজেদের ভুল বুঝতে পেরেছি। ওই সময় আমাদের মনে যা এসেছে আমরা তাই করেছি, আগে পিছু কিছুই ভাবিনি। তুমি আমায় ক্ষমা করো দাদা। বলতে বলতে হীরেনের পায়ে পড়ে যেতে লাগলো ধীরেন। হীরেন তাকে থামিয়ে দিয়ে আশ্বস্ত করলেন। উনি বুঝতে পারলেন যে এত বছরে ধীরেন অনেক বদলে গিয়েছে। নীল সিচুয়েশন হালকা করার জন্য কিছু একটা বলতে যাবে, কিন্তু তখনই বেশ তীক্ষ্ণ একটা আওয়াজ শুনতে পেল। বাবা, এরা তো পুরো পরিবার সমেত হাজির হয়েছে। অর্ণবের বিয়েটাতে আবার যেন নজর না লাগে। নীল হীরেনদের দিকে তাকিয়ে কথাগুলো বলল কণিকা। কণিকা, কি হচ্ছেটা কি? দাদা বৌদিদের আমি নিমন্ত্রণ করেছি। চোখ বড় বড় করে কণিকার দিকে তাকিয়ে বলল ধীরেন। কণিকা হলো নীলের পিসি, হীরেন আর ধীরেনের ছোট বোন। 7 বছর আগে রায়চৌধুরী পরিবারে একটা ঘটনা ঘটেছিল, যেই ঘটনার জন্য এই কণিকাই দায়ী। কণিকাই নিজের বড় ভাই হীরেনের ব্যাপারে নিজের বাবা শশাঙ্ক আর ছোট ভাই ধীরেনকে ভুল বুঝিয়েছিল। কণিকার জন্য নীলের পরিবারকে কলকাতায় শিফট হতে হয়েছিল। কিন্তু এখন পরিস্থিতি পুরোপুরি পাল্টে গেছে। বর্তমান সিচুয়েশন সম্পর্কে কণিকার কোনো ধারণাই নেই। হীরেনবাবু কোম্পানি ছাড়ার পরেই রায়চৌধুরীদের হঠাৎ করে ক্ষতির সম্মুখীন হতে হয়েছিল। তখন নীলের সঙ্গে ফের যোগাযোগ করেন ওর ঠাকুরদা শশাঙ্ক বাবু। রায়চৌধুরীদের ব্যবসার সমস্ত দায়িত্ব তুলে দেন ওর হাতে। নীলের সমস্ত শর্তও মেনে নেন। ওকে সিইও বানান তিনি। আর মেনে না নিয়ে উপায় কি? রায়চৌধুরীদের ওই ক্ষতির মুখ থেকে বাঁচিয়েছে নীল। যে বাড়িতে এখন ওরা সবাই দাঁড়িয়ে আছে, সেটাও এখন নীলের। আসলে নীল রায়চৌধুরী পরিবারকে লোন দিয়েছে। ও চাইলেই এক্ষুনি নিজের বাড়িতে থাকার অধিকার দেখাতে পারে। রায়চৌধুরী পরিবারের সদস্যদের পথে বসাতে পারে। এক মুহূর্তের মধ্যে যে কাউকে বাড়ি থেকে বের করে দেওয়ার ক্ষমতা রাখে নীল। বিনামূল্যে গল্প শুনতে নিচের ইনস্টল বাটনে ক্লিক করুন এবং পকেট এফএম ডাউনলোড করুন। লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে।